ভারতের মতো দেশ পাশে থাকলে সনাতনীর সংখ্যা কমবেই, কারণ রাজনীতিতে যদি অংশগ্রহণ না করেন সেই অবস্থায় আপনি দুর্বল বা অন্যদের দ্বারা শাসিত হবেন, শোষিত হবেন। ভাই তো ওই পলায়ন করার চিন্তা করেন না ভাই। এটা হ্যালো এভরিওয়ান, আজকে একটা সুদীর্ঘ ভিডিও বানাইতে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। তো একটা কথা আজকে শেয়ার করব, কথাগুলো জটিল এবং কঠিন, তো সবাই সঙ্গে থাকবেন। বিশেষত আমি সনাতনীদেরকে অ্যাটেনশন দেওয়ার জন্য অনুরোধ করছি। গ্রিক দার্শনিক প্লেটো একটা কথা বলেছিলেন, রাজনীতিতে অংশগ্রহণ না করার অর্থ এই হলো যে আপনি অধমের দ্বারা শাসিত হচ্ছেন। তো আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশে বর্তমানে 7.5% সনাতনীর বসবাস, অর্থাৎ 1,30,00,000 2024 সাল বা 22 সালের আদমশুমারি অনুযায়ী। এই সংখ্যাটা 1974 সালের আদমশুমারিতে ছিল প্রায় 10 মিলিয়ন, অর্থাৎ আপনি 13%। তখনকার সময়ে 13%। তুলনামূলকভাবে এই সংখ্যাটা ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে। তো সনাতনীদের কমে যাওয়ার কতগুলো কারণ আছে। নিম্ন জন্মহার, দেশান্তর এবং অন্যান্য বিষয়ে, যেমন ধরেন ধর্মান্তরিত হয়, এরকম কারণে সনাতনীদের সংখ্যা বাংলাদেশে কমে গেছে। তো এর পিছনে আরও কিছু কারণ আছে, কিছু 19-20 কিছু একটু দেখলেই মনে করে যে এদেশে আর থাকা গেল না, খারাপ। আর যে এই কথাটা, এই চিন্তাটা যারা করেন, আমি তাদের কাছে প্রশ্ন করলাম, সনাতনী ভাই, যদি আপনি আমার কথাটা শুনে থাকেন, প্রশ্ন করি, বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আছে। দেখুন, একটা জিনিস খেয়াল করেন, যখন 47-এর দেশ বিভাগ হয় তখন সনাতনীরা অনেকে চলে গেছেন এদেশ থেকে। 1971 সালে গেছেন, পলায়ন করছেন, কিংবা যাই বলেন আর কি, সেখানে শরণার্থী হিসেবে গেছেন, আর ফিরে আসেননি। আসলে ভারতের মতো দেশ পাশে থাকলে সনাতনীর সংখ্যা কমবেই, কারণ তারা ওই কাঁটাতারের বেড়ার ওই পাশ থেকে বলে, দাদারা ভালো নেই, চলে আসো তোমরা, চলে আসো তোমরা। এরকম একটা টেন্ডেন্সি যখন আমাদের মাথায় ঢুকিয়ে দেয়, তখন এখানকার সনাতনীরা আরও ইনসিকিউর ফিল করে। একটু খেয়াল করে দেখবেন, ভারতের যে দাদারা আছেন তারা আপনাদের ডেকে নিয়ে কি খাইতে দেয়, না পড়তে দেয়, নাকি জায়গা কিনে দিচ্ছে? না, আপনার এখানকার 10 বিঘা সম্পত্তি বিক্রি করে দেয়, ওখানে 1 বিঘা হচ্ছেন। আপনার অঞ্চলে যদি কোনো ব্যক্তি নতুন করে আসে, তাদেরকে আপনি কতটুকু গুরুত্ব দেন ভাই? সেম আমরা যদি যাই বা আমাদের যারা গেছেন ওরকমভাবেই গুরুত্ব পায়। যারা কোটি কোটি টাকার মালিক, তারা হয়তো কিছু করে নিয়েছেন। এবার কাম টু দ্য পয়েন্ট। যদি আমার এই কথাগুলোর মাঝে কোনো ভুল ত্রুটি থাকে, কমেন্টস করে জানাবেন, আমি সেটা শুধরে নিব বা শুধরে দেওয়া সম্ভব হবে। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন। আমি চাই যে বাংলাদেশের মতো একটা সার্বভৌম দেশে সনাতনী, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভালো থাকুক। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য আজকে হাজির হয়েছি, সেই বিষয়টা হলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এটা নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলার জন্য অনেকে অনেক রকম মন্তব্য করে যে রাজনীতি নিয়ে কথা বলা উচিত নয়, অমুক না তমুক না। ভাই, রাজনীতি করার অধিকার সবার আছে। আমি রাজনীতি করতে আসি নাই, একটা কথা বলতে আসছি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। প্রয়োজনে হেডফোন দিয়ে শোনেন, যদি আমার কথা কর্কশ শোনায়, শ্রুতিমধুর না, এবং আমি যথেষ্ট শক্ত ভাষায় কথা বলি। যাই হোক, তারপরেও অনুরোধ রইল, শুনবেন। রাজনীতিতে যদি অংশগ্রহণ না করেন সেই অবস্থায় আপনি দুর্বল বা অন্যদের দ্বারা শাসিত হবেন, শোষিত হবেন। তো আপনার অংশগ্রহণটাও এখানে গুরুত্বপূর্ণ। তো তেমন পিআর ব্যবস্থায় একটা নির্বাচন আছে, যেটা ইউরোপের অনেক কান্ট্রি, নিউজিল্যান্ড কিংবা উত্তর আফ্রিকায়, এরকম বিভিন্ন দেশে পিআর ব্যবস্থায় ইলেকশনগুলো হয়ে থাকে। পিআর সিস্টেমটা কি? পিআর সিস্টেমটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন। যদি আপনি মনে করেন সারা বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দলকে আপনি ভোট পেয়েছে আমাদের 16 কোটি জনগণ বা 20 কোটি জনগণ, যেটাই লামসাম যাই হোক, তার 20%। এখন বাংলাদেশে আসন সংখ্যা কত? 300, আর সংরক্ষিত আসন 50টি। তো এর মধ্যে ওই 20%-এ কতগুলো সিট পাবে সেটা নির্ধারণ করবে পিআর ব্যবস্থায়। অর্থাৎ তার প্রতিনিধি দলের সপক্ষে কত পার্সেন্ট ভোট পাইছে, সেই অনুযায়ী আপনার ওখানে সংসদের আসন
নির্ধারণ হবে। যদি এই কথাটা আমি একটু সহজ করে বলি, ধরেন আপনার গ্রামে 50টা ভোট পাইছে আর 20 গ্রামে 50টা ভোট পাইছে 100। এখন এই 100টা ভোটেরও মূল্য আছে, অর্থাৎ প্রত্যেকটা ভোটই মূল্যবান। এটা হচ্ছে পিআর ব্যবস্থাপনা। তো এবার আমি সনাতনীদের নিয়ে এই পিআর ব্যবস্থাপনায় কেন কথা বলছি, সবথেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশিষ্ট রাজনীতিবিদদের সংখ্যা যদি আনুপাতিকভাবে তুলনা করেন, সেখানে সনাতনীদের অংশগ্রহণ নগণ্য। আপনার এলাকায় কতজন সনাতনী লোক আছেন যে একটা লিড দেওয়ার মতো মানুষ নাই? এখন বলতে পারেন যে লিড তাহলে তুমি দাও, লিড আমি দিব না, আপনিও দিবেন, প্রত্যেকটা মানুষের লিড দিবেন। আমি বলতে চাচ্ছি এটা যে আপনারও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাক রাজনীতিতে। এর ফলে দেখুন 1971 গেছে, 71 গেছে, 52 সাল গেছে, তারপরে 47 সাল গেছে। এই সালগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তারপর থেকে এ পর্যন্ত সনাতনী কোনো দল নেই। আমি বলছি না যে নতুন দল গঠন করো অমুক তমুক সাতপার, তা আমি বলছি তাদেরও এরকম একটা পার্সেন্টেজ বা এমন একটা অংশ থাক যারা যেন সংসদে যায় কথা বলার একটা স্কোপ থাকে। আমরা থ্রু বা মাধ্যম বা কারোর হয়ে কথা বলার জন্য রেডি থাকি, নিজে বলতে চাই না। তো সেই জায়গাটাতে ক্রিয়েট করুন। আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্যান্য যে বামপন্থী, ডানপন্থী বিভিন্ন রাজনীতিবিদ দল আছে, আপনার প্রতিনিধিত্ব করার জন্য কজন আছে? তাদের সাথে অংশগ্রহণ করুন। তাদেরকে আছে কথাটা পৌঁছে দেওয়ার জন্য যে আমার এইটা চাই, আমার এটা সমস্যা আছে, আমার এই প্রতিনিধিত্ব চাই। তো সেই ক্ষেত্রেও তো আপনার একটা অংশগ্রহণ জরুরি। ওই দার্শনিক প্লেটো যেটা বলেছেন ওটা আসলেই সত্যি। যদি আপনি রাজনীতিতে অংশগ্রহণ না করেন, সেটা একটা ভয়াবহ রূপ নেবে। অর্থাৎ যদি আপনিও রাজনীতিতে অংশগ্রহণ করেন, তাহলে দেখা যাবে যে ভালো কিছু আশা করা যায়। মূর্খের দ্বারা রাজনীতি কখনো হতে পারে না। আর যখন মূর্খামি চরম পর্যায়ে পৌঁছায়, তখন কিন্তু সেখানকার পরিস্থিতি বেগতিক হয়। তো আশা রাখি আমাদের দেশের পরিস্থিতি ভালো আছে, আরও ভালো কিছু সম্ভব হবে। তো এই ক্ষেত্রে সনাতনীদের কাছে এইটাই আমার অনুরোধ যে যদি পেয়ার সিস্টেমে নির্বাচন হয়, ওই পলায়ন করার চিন্তা করেন না ভাই। এটা আপনার মাটি, আমার মাটি, বাপদাদা 14 পুরুষের ভিটা। কেন ভাই? আমি রাম রহিমের দেশে বাস করি, এখানে রাম রহিম এক প্লেটে ভাত খায়। তো এটা মাথায় রাখবেন। আর অনেকে ফারাক বলেন, ভিন্ন ভিন্ন করে কথা বলেন যে ওই হিন্দু, ও মুসলিম। না রে ভাই, আগের দিন শেষে প্রথম পরিচয় মানুষ। যদি আপনি মানুষ হতে পারেন তাহলে এটা নিয়ে আর কথা থাকবে না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। বিশেষ মন্তব্য থাকলে করে যাবেন, আমার ভুল থাকলে ধরিয়ে দিবেন। টাটা, বাই বাই।